যে এলাকাটায় হচ্ছে বেনিয়াপুকুর পুলিশ স্টেশনের আন্ডারে, বেনিয়াপুকুর পুলিশ স্টেশনকেও আমরা একটা ইমেল পাঠিয়ে রেখেছি যে আপনার এই নাকের ডগায় এরকম মিটিং হয় কিভাবে, আর আপনারা কিছু করছেন না তার বিনিময়। এখানে তো আইনকে ডিরেক্টলি নিজের হাতে তলা তুলে নিচ্ছে, তো স্পেসিফিক ওদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে অ্যাডভাইজারি মিটিং against the use of derogatory language against Prophet Muhammad, স্পেসিফিক করে লেখা আছে। তো মিটিংটা তো নিশ্চয়ই শুধু খাওয়া দাওয়া হবে না, মিটিংটা বেসিক্যালি করা হবে হচ্ছে ওনার কি পানিশমেন্ট সেটা দেখার জন্য। আমরা প্রিভিয়াসলি দেখেছি যে নূপুর শর্মাকে সাপোর্ট করার জন্য একটা ব্যক্তির গলা কেটে দেওয়া হয়েছে, আর সেই গলা কেটে দেওয়ার পর সেই তিনজনও সেটাকে আবার ফেসবুকে হোক বা সোশ্যাল মিডিয়ায় পুরো লাইভ দেখাচ্ছে। এটা তো ভয়ঙ্কর পরিণতি। তো এই পরিণতি ম্যাডামের যে হবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি। এর মধ্যে একজন বিখ্যাত ক্রিকেট ওয়ার্ল্ড কাপ উইনিং বলবো কি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিল ইন্ডিয়ার, ওনার নাম হচ্ছে শিবম দুবে। ওনার ওয়াইফের নাম আপনি জানবেন হয়তো আঞ্জুম খান বলে। এই আঞ্জুম খান ম্যাডাম কিন্তু ব্যক্তিগতভাবে আমার ক্লায়েন্টের নামে কিন্তু টুইটারে উল্টোপাল্টা জিনিস লিখেছিলেন, গুস্তাকে রসুল। আর গুস্তাকে রসুল কি একই সাজা, তারপর আর ওয়ার্ডটা ইউজ করলাম না, কি হয় সেটা উনি ডিরেক্টলি ওনার নামের নিচে বয়কট বলে লিখে রেখেছিলেন। তারপর আমি ওনার নামের আঞ্জুম খানের কোনো অ্যাড্রেস পাইনি, শিবম দুবেরও কোনো অ্যাড্রেস পাইনি, আমি ডিরেক্টলি বিসিসিআই এর কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়ে দিয়েছি। থ্রু বিসিসিআই চ্যানেলে আঞ্জুম খান ওর ব্যাপারটা জানতে পেরেছেন, তারপর থেকে আঞ্জুম খানের আর কোনো পোস্ট আমরা দেখতে পাচ্ছি না। আমরা প্রিভিয়াসলি দেখেছি যে নূপুর শর্মাকে সাপোর্ট করার জন্য একটা ব্যক্তির গলা কেটে দেওয়া হয়েছে, আর সেই গলা কেটে দেওয়ার পর সেই তিনজনও সেটাকে আবার ফেসবুকে হোক বা সোশ্যাল মিডিয়ায় পুরো লাইভ দেখাচ্ছে। এটা তো ভয়ঙ্কর পরিণতি। তো এই পরিণতি ম্যাডামের যে হবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। একটা ওয়েলফেয়ার একটা অর্গানাইজেশনের নাম হচ্ছে পিস লাভিং সিটিজেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। এই অর্গানাইজেশনের নাম আমি কোনোদিন দেখিনি। এরা আর কি আইরনি ভাবুন, নিজের নাম বলছেন পিস লাভিং, বাট উল্টে উনি নিদান দিচ্ছেন, ওনারাই নিদান দিচ্ছে যে ওনার গলাটাই কেটে দেওয়া হবে। তো পিসের সাথে ওনাদের এই কাণ্ড কারখানার কোনো রকম মিল আমি তো খুঁজে পাচ্ছি না। ভীষণ পরিমাণে লাইফ থ্রেট রয়েছে, যার জন্য অনারেবল হাইকোর্টে আমরা একটা রিট অ্যাপ্লিকেশন করেছি, যেটার বর্তমানে পেন্ডিং অনারেবল জাস্টিস রাজস্বী ভারদ্বাজের কাছে পেন্ডিং আছে। আজকে যে মিটিং ওনারা করছেন 6:30টার সময়, ওই মিটিং এর মেইন পারপাসটাই হচ্ছে যে ম্যাডাম নবীর বিরুদ্ধে উল্টোপাল্টা বলেছেন, তার জন্য ম্যাডামকে কি পানিশমেন্ট দেওয়া হবে ওনারা ডিসাইড করবে। তাহলে আরেকটা জিনিস আপনি ভাবুন যে পুলিশ, যেখানে পুলিশ রয়েছে, আমাদের আইন আছে, আদালত আছে, সেগুলোকে ওরা পুরোপুরি টপকে গিয়ে ওনারা নিজেরা নিদান দেবে যে ওনারা কি করবেন নাজিয়া ম্যাডাম। সেই জন্যই হাইকোর্টে পুলিশ ইন অ্যাকশন মামলাটা করা হয়েছে। কারণ ম্যাডাম কিন্তু 5 বার করে নামাজ পড়েন, কোরআনের ব্যাপারে ওনার যথেষ্ট ভালো নলেজ আছে, যেটা আমি চোখের সামনে দেখেছি। আরেকটা জিনিস হচ্ছে মহিলাদেরকে দমিয়ে রাখার যথেষ্ট চেষ্টা হয়, সেটা আমরাও চোখের সামনে দেখতে পাই। অতি অবশ্যই ম্যাডাম নিজেও সেটা দেখতে পেয়েছেন, যার দরুন উনি মহিলাদের সুরক্ষার জন্য, প্রোটেকশনের জন্য একটা কমিউনিটি নিজে তৈরি করে রেখেছেন, মুসলিম ওমেন প্রোটেকশন গ্রুপ বলে। ওটার সাথে ম্যাডাম ডিরেক্টলি কানেক্টেড। তো অবশ্যই মহিলাদেরকে যাতে দমন না করা হয়, মহিলাদেরকে যাতে পুরোপুরি তারা ইকুয়াল থাকেন, তো ম্যাডাম ওটার জন্যই হার্ডওয়ার্ক করছেন আরো বেশি। বাট সেটাকে আটকানোর জন্য এনারা এইভাবে প্রোপাগান্ডা দিয়ে অনেক মুসলিমদের মনটাকে বিষিয়ে দিচ্ছে ওনার বিরুদ্ধে। বেসিক্যালি উনি যেহেতু ন্যাশনাল স্পোক্স পার্সন, উনি ন্যাশনাল টিভি ডিবেটে যায়, ওখানে ওনার সাথে অনেক সময় মৌলবীদের সাথে প্রচুর ঝামেলা লেগে যায়, সংঘাত লাগে। সংঘাতগুলো লাগার দরুন এই প্রবলেমগুলো আরো বেশি দেখা যায়। তো যার জন্য আমরা প্রোটেকশনের জন্য প্রেয়ার করছি ফ্রম ডিফারেন্ট পুলিশ স্টেশন। ইভেন গার্ডেন রিচ পুলিশ স্টেশন যেখানে মামলা হয়েছে, সেখানে ম্যাডামের পক্ষে যাওয়া ইম্পসিবল। ঢুকতে গেলেই ওনাকে হয়তো মেরেই ফেলবে, 200-300 জন চলে আসবে গার্ডেন রিচ যেমন এরিয়া ওটা। আর সেটাকে পুলিশটা তাদেরকে আটকানো আমাদের, তাদেরকে পুলিশ আরো বেশি সাপোর্ট করছে, দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা। আমি অনেকবার পার্সোনালি লিগাল নোটিশ পাঠিয়েছি, প্রত্যেকটা লিগাল নোটিশের মধ্যে আমি কিন্তু এটা লিখে দিয়েছি, মানে ম্যাডামও আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে, আমি ব্যক্তিগতভাবেও সেটার সাথে লিখেছি যে আপনাদের যদি মনে হয় যে ম্যাডাম ডিফেম করেছেন বা যেরকম আমরা বলি ব্লাসফেমি করেছেন, তাহলে আপনি পার্টিকুলারলি ওই ভিডিওটায় কোনখানটায় কথাটা উনি বলেছেন সেটা আপনি পাঠান। কোনো জায়গায় কোনো রিপ্লাইতে এখন অব্দি একটা রিপ্লাই আমার কাছে আসেনি, কোনো এভিডেন্স আছে কিচ্ছু জানি না। তখন আমি রাত্রিবেলা 12টার সময় পুলিশের কাছে, 12টা না হলে অ্যাটলিস্ট 11টার সময় পুলিশের কাছে আমি ওই চিঠিটা পাঠাই, ওসি গিরিশ পার্ক, ওসি বেনিয়াপুকুর, তার সাথে সাথে হচ্ছে ডিসি সেন্ট্রাল আর সিপির কাছে, যে ওনার ইমিডিয়েট প্রোটেকশনের প্রয়োজন, আর এই যে মিটিংটা হচ্ছে এটা কিন্তু পুরোপুরি ইলিগাল, এটাকে যেন আটকে দেওয়া হয়। কিন্তু আমরা কোনো উত্তর পাইনি, কিছু পাইনি, যার জন্য কোর্টের কাছে আমরা গতকাল গিয়ে কোর্টের মানে লোয়ার কোর্টের মারফতে আমরা অর্ডার পেলাম লন্ডন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের থেকে। আর সেখানে আমরা এই যে প্যাম্পলেটটা সেটাকে অ্যাটাচ করেছি পিটিশনে, তার সাথে সাথে এই যে ইমেলটা পাঠিয়েছিলাম সেই ইমেলটাকে অ্যাটাচ করেছি, যেখানে প্রমাণিত হচ্ছে যে পুলিশ কিন্তু কোনো অ্যাকশন নেয়নি, নাহলে আমাদেরকে এই মামলাগুলো করতে হতো। নমস্কার, কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, একটা খুব অ্যালার্মিং খবর আমরা জানতে পারছি যে নাজিয়া ইলাহি খানের বিরুদ্ধে বোধহয় কোনো প্রচার শুরু হয়েছে এবং কিছু লিফলেটও বিলি হচ্ছে।
বোধহয় মানে প্রফেট মোহাম্মদকে কিছু খারাপ কথা বলেছেন এরকম অজুহাতে। তো এবং আপনি বোধহয় সেই কেসের লয়ার। কি হয়েছে একটু বলবেন ঘটনাটা? হ্যাঁ, ঘটনাটা হচ্ছে এই প্রথম আমি সূত্রপাত এটা জানতে পারি অগস্ট মাসের একদম শুরুর দিকে। ঘটনাটা হয়েছে কি, আমার কাছে একটা ম্যাডাম, একটা নাজিয়া ইলাই খান ম্যাডাম যিনি আমার ক্লায়েন্ট, উনি আমাকে একটা টুইটারের একটা ভিডিও বলতে পারেন বা পোস্ট বলতে পারেন আমাকে পাঠিয়েছে। তো ওখানে লেখা আছে যে ম্যাডাম নাকি খুব বড় অপরাধ করেছে। কিরকম অপরাধ? যে উনি আমাদের প্রফেট মোহাম্মদ, ওনার বিরুদ্ধে উনি বলেছেন নাকি যে মোহাম্মদ সুয়ার কি দোকান, এই কথাটা উনি ইউজ করেছেন একটা কোনো ইন্টারভিউতে। এবার বিষয়টা হচ্ছে ম্যাডামের যেটা বক্তব্য যে প্রফেট মোহাম্মদ আর মোহাম্মদ দুটোকে আলাদা করা যায়। শুধু মোহাম্মদ কখনোই প্রফেট মোহাম্মদকে বলা হয় না। অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রফেট মোহাম্মদের নামের সামনে প্রফেট কথাটা ইউজ হবেই, তার সাথে একটা অনেকগুলো টার্মস একসাথে ইউজ হয়, তাহলেই প্রফেট মোহাম্মদ হয়। আর মোহাম্মদ হচ্ছে একটা ভীষণ কমন নাম। যেমন আমাদের ক্ষেত্রে আমাদের বাঙালিদের হোক হিন্দুদের হোক অনেকগুলো কমন নাম আছে, সেরকম প্রফেট মোহাম্মদ একদমই মিন করেননি উনি। মোহাম্মদ ওয়ার্ডটা ইউজ করেছে। মোহাম্মদ অনেকের ক্ষেত্রে মোহাম্মদ নামটা আগে আসে, মোহাম্মদ সামথিং, অনেকের ক্ষেত্রে সামথিং এর পর মোহাম্মদ আসে। তো ওই বিষয় নিয়ে উনি বলছেন। তো উনি বেসিক্যালি কিছু কিছু রেপিস্টের কথা বলছিলেন যাদের নামের শুরুতে মোহাম্মদ আছে বা নামের শেষে মোহাম্মদ আছে, ওইটা উনি বলতে চেয়েছিলেন। উনি ডিরেক্টলি কখনোই নবীর ব্যাপারে কিচ্ছু বলেননি। রাদার 2022 সালে যখন নূপুর শর্মার ওই এপিসোডটা এসেছিল, যেখানে নূপুর শর্মা নবীর ব্যাপারে ডিরেক্টলি একটা ভিডিওতে অনেক কিছু বলেছিলেন, যেটা অনেকেরই পছন্দ হয়। যখন নাজিয়া ম্যাডাম ওয়াজ দ্য ফার্স্ট পার্সন, ইভেন দো শি বিলংস টু বিজেপি, আর নবীকে যিনি বলেছেন নূপুর শর্মা, উনিও বিজেপিরই, কিন্তু নাজিয়া ম্যাডাম ওয়াজ দ্য ফার্স্ট পার্সন এখানে যিনি একটা ক্যাম্পেইন করেছিলেন রিগার্ডিং নূপুর শর্মা, যে নূপুর শর্মা এরকম কথা বলা উচিত হয়নি। উনি গভর্নরের কাছেও গেছিলেন, যে ব্যক্তি নূপুর শর্মার বলার সময় নবীর বিরুদ্ধে এরকম একটা উনি অ্যাজিটেশনে গেলেন, উনি নিজে কেন নবীর ব্যাপারে উল্টো পাল্টা বলবেন? তো পুরোপুরি ওনার কথাটাকে মিসআন্ডারস্ট্যান্ড করা হয়েছে। এবার আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ব্যক্তি যারা যারা এরকম করে খবর ছড়াচ্ছে, টুইটারে দিচ্ছে যে ওনার গলা কেটে দেওয়া হবে, অনেকগুলো জায়গায় বলছে ওনার শরীর থেকে গলাটাকে আলাদা করে দেওয়া হবে, আমি নিজে বেসিক্যালি তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠাচ্ছি যে আপনি প্রমাণ করুন যে উনি ডিরেক্টলি নবীর ব্যাপারে কিছু বলেছেন। যেমন নূপুর শর্মার ক্ষেত্রে ডিরেক্টলি নবীর ব্যাপারে বলা হয়েছিল, সেটা সত্যি মিথ্যার মধ্যে আমরা যাচ্ছি না, কিন্তু নাজিয়া ম্যাডাম কিন্তু প্রফেট মোহাম্মদকে নিয়ে একটা কথা বলেন। ভিডিওটা আমি নিজেও দেখেছি। তাহলে কি এটা একটা মানে অপপ্রচার করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে যাতে ওনাকে দমিয়ে রাখা যায়? এক্স্যাক্টলি। কেন দমানোর দরকার হচ্ছে? দরকারটা এই জন্যই যে যেটা আমি ওনার ইন্টারভিউ দেখে দেখছি, শি ইজ আ ভেরি ফায়ারি লেডি। ফায়ারি মিনস হচ্ছে যে উনি ডিরেক্টলি যারা যারা মৌলবী আছে, মৌলবীদেরকে নিয়ে বেসিক্যালি সমস্যাটা শুরু হয়। যারা মুসলিম মৌলবী, ওনাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে ওনারা প্রচন্ড অর্থোডক্স। ওনারা যেটা চান হচ্ছে যে ওনারাই যেটা বলবেন সেটাই হচ্ছে মুসলিম ল। সেটাকে নাজিয়া ম্যাডাম বরাবর চ্যালেঞ্জ করে এসছে যখন উনি স্টার্ট করেছেন 2018 সালে রিগার্ডিং দ্য ট্রিপল তালাক মুভমেন্ট। তো এই মৌলবীরাই কিন্তু ওনার বিরুদ্ধে গেছিল। তো মৌলবী যারা আছে, যারা প্রচন্ড কট্টরপন্থী, তাদেরকে আটকানোর জন্যই নাজিয়া ম্যাডাম এইসব আমাদের বলতে গেলে এইরকম অ্যাকচুয়াল যে মুসলিমের কথাগুলো উনি সবার সামনে নিয়ে আসার চেষ্টা করেন। তো ওনাকে যদি দমিয়ে রাখা যায় তাহলে অটোমেটিক্যালি এই কথাগুলো বলবার মতন কেউ থাকবে না, এইটাকেই মুসলিম ল বলে ধরে নেওয়া হবে। উনি শরিয়া ল ইমপ্লিমেন্টেশনের পুরোপুরি বিরুদ্ধে, কিন্তু যদি মৌলবীরা এরকম ভাবে করতে থাকে তাহলে শরিয়া ল চলেই আসবে এখানে। ওনার বিরুদ্ধে যে এই যে আন্দোলনটা হচ্ছে বা আজকে যে মিটিংটা কল করা হয়েছে, এটা কারা করছে মূলত? এটা একটা ওয়েলফেয়ার একটা অর্গানাইজেশনের নাম হচ্ছে পিস লাভিং সিটিজেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। এই অর্গানাইজেশনের নাম আমি কোনোদিন দেখিনি। এরা আর কি আইরনি ভাবুন, যিনি নিজের নাম বলছেন পিস লাভিং, বাট উল্টে উনি নিদান দিচ্ছেন, ওনারাই নিদান দিচ্ছে যে ওনার গলাটাই কেটে দেওয়া হবে। তো পিসের সাথে ওনাদের এই কাণ্ড কারখানার কোনো রকম মিল আমি তো খুঁজে পাচ্ছি না। এইরকম ভাবে আরো অনেকেই ফেসবুকে পোস্ট করেছে, অনেকগুলো এরকম ইউটিউব চ্যানেলও বলতে পারেন, অথবা জেনারেলি যারা ফেসবুকে চ্যানেল খুলেছে শুধু নাজিয়া ম্যাডামকে ডিফেম করার জন্য। ওনাদের চ্যানেলটা শুধুমাত্র নাজিয়া ম্যাডামের বিরুদ্ধে যা যা বলা সেগুলোই শুধু বলে, ওই চ্যানেলে আর কোনো কিছু থাকে না। তো এটা একটা প্রোপাগান্ডা ছাড়া কিছুই না, বোঝাই যাচ্ছে ক্লিয়ারলি। আর পিস লাভিং আর যেটা ওনারা করছেন পুরোপুরি একে অপরের পুরোপুরি বিপরীত। আচ্ছা, এই মুহূর্তে স্ট্যাটাসটা কি? ওনার কি লাইফ থ্রেট রয়েছে? ভীষণ পরিমাণে লাইফ থ্রেট রয়েছে, যার জন্য অনারেবল হাইকোর্টে আমরা একটা রিট অ্যাপ্লিকেশন করেছি, যেটার বর্তমানে পেন্ডিং। অনারেবল জাস্টিস রাজস্বী ভারদ্বাজের কাছে পেন্ডিং আছে। তার মধ্যে একবার ওই ম্যাটারটা অনারেবল জাস্টিস সিনহা শুনেছিলেন, যেটা আমরা খবর পেয়েছি। তো মানে অমৃতা সিনহা? হ্যাঁ, অনারেবল জাস্টিস অমৃতা সিনহা একবার শুনেছিলেন, তারপর উনি ওই সময়ের পর থেকে উনি ম্যাটারটা থেকে সরে যান, কারণ উনি এখন আর পুলিশ ইনঅ্যাকশন নিচ্ছেন না, কারণ অনারেবল জাস্টিস ভারদ্বাজ নিচ্ছেন। তো ওনার কাছে ম্যাটারটা এখন পেন্ডিং আছে। তো একটা রিপোর্ট কল ফর হয়েছে, কিন্তু এখন অবধি তারপর ম্যাটারটা আর এগোয়নি। তো এখন এই মুহূর্তে স্ট্যাটাসটা কি? এই মুহূর্তে এই বিষয়ে স্ট্যাটাসটা হচ্ছে যে আমরা ইমিডিয়েটলি ওই ম্যাটারটাকে মেনশন করে ওটাকে মুভ করার চেষ্টা করছি হাইকোর্টে। তার আগে যেটা আমরা করেছি, যেটা একদম ইমিডিয়েট দরকার ছিল, সেটা হচ্ছে লার্নেড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অফ ক্যালকাটা, মানে যেটা ব্যাংশাল কোর্টে,
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা সেকশন 163 ব্র্যাকেটে 2, যেটা আগেকার সময় সেকশন 144(2) ছিল, আর সেকশন 126, যেটা আগেকার সময় সেকশন 107 ছিল, এই দুটো অ্যাপ্লিকেশন ফাইল করেছি গতকালই অর্ডার দিয়ে দিয়েছে গিরিশপাক পুলিশ স্টেশনকে, যেখানে ম্যাডাম কাজ করেন, যেখানে ম্যাডামের অফিস। তো ওই থানার এরিয়াকে ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছে যাতে ওখানে কোনো শান্তি শৃঙ্খলা ভঙ্গ না হয়, ম্যাডামের প্রোটেকশনটা যেন দেওয়া হয়, এই ব্যাপারটা এনশিওর করা হয়। কারণ এটা একটা ডেফিনেট চান্স আছে, আজকে যে মিটিং ওনারা করছেন 6:30টার সময়, ওই মিটিং এর মেইন পারপাসটাই হচ্ছে যে ম্যাডাম নবীর বিরুদ্ধে উল্টোপাল্টা বলেছেন, তার জন্য ম্যাডামকে কি পানিশমেন্ট দেওয়া হবে ওনারা ডিসাইড করবে। তাহলে আরেকটি জিনিস আপনি ভাবুন যে পুলিশ, যেখানে পুলিশ রয়েছে, আমাদের আইন আছে, আদালত আছে, সেগুলোকে ওরা পুরোপুরি টপকে গিয়ে ওনারা নিজেরা নিদান দেবে যে ওনারা কি করবেন নাজিয়া ম্যাডামকে। এটা সবচেয়ে অদ্ভুত বিষয়, আর এটার জন্য আমি সত্যি খুব শোকাহত। মানে আপনি এখন আশঙ্কা করছেন যে নাজিয়া ইলাই ম্যাডামের যে কোনো মুহূর্তে শারীরিক আক্রমণের মুখোমুখি হতে পারে। শুধু সেটাই না, হুট করে 200, 300, 400, 500, 1000 জন লোকও চলে আসতে পারে ওই জায়গাগুলো, এমন ধরনের জায়গা। প্রথমে একটা এফআইআর করা হয় ওনার বিরুদ্ধে গার্ডেন রিচ পুলিশ স্টেশনে। গার্ডেন রিচ পুলিশ স্টেশন থেকে পুলিশ অফিসার কন্টিনিউয়াসলি ওনাকে সেকশন 35, যেটা আগেকার সময় সেকশন 41A ছিল, সে নোটিশ পাঠিয়ে যাচ্ছে। আমরা তখন একটা ইমেল করি যে এই নোটিশটা কেন পাঠানো হয়, একটা এফআইআর হয়েছে ওনার বিরুদ্ধে, যে উনি এসে থানায় এসে ওনার বক্তব্যটা জানান। নর্মালি কি হয়, এই নোটিশগুলো তখনই দেয় যখন পুলিশ কাউকে অ্যারেস্ট করার ব্যাপারে ভাবে না। পুলিশের যদি প্রাইমা ফেসি মনে হয় যে কাউকে আমরা অ্যারেস্ট করব না, তখনই এই নোটিশটা তারা জেনারেলি দেয়। এবার যদি ওই নোটিশটাকে কমপ্লাই করে যদি যার বিরুদ্ধে নোটিশ সে যদি আসে, তাহলে তার পক্ষে বেল পাওয়াটা অনেকটা সুবিধার হয়, আর নন বেলেবল ক্ষেত্রে এগুলো দেয়। তো ওনার বিরুদ্ধে একজন মামলা করেছেন গার্ডেন রিচ পুলিশ স্টেশনে রিগার্ডিং দিস ইস্যু। তো ওই ম্যাটারটাতে পুলিশ অ্যারেস্ট করেনি বলে এখন আরেকটা বড় প্রেক্ষাপটে ওরা নিজেরাই আইনটাকে তুলে নিয়ে এই নিদানটা দিচ্ছে থ্রু দিস মিটিং, যেটা আজকে 4:30 থেকে আছে। না তার মানে এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে কোথায়, মানে এই যে একটা হুমকি দেওয়া হচ্ছে ওনাকে, আপনারা হাইকোর্টে করছি, লোয়ার কোর্টেও প্লিড করেছেন যেন ওনার প্রোটেকশনের ব্যবস্থা হয়, মানে এতে পুলিশ আপনাদেরকে সেই সহযোগিতা করছেন? বর্তমানে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, সেই জন্যই হাইকোর্টে পুলিশ ইন অ্যাকশন মামলাটা করা হয়েছে। কিন্তু হ্যাঁ, আমরা এটা আশা করব যে কোর্টের অর্ডারগুলো অ্যাটলিস্ট মানা হবে, কারণ লোয়ার কোর্টের একটা স্পেসিফিক অর্ডার দেওয়া আছে, যেটা এখন বর্তমানে গতকাল দেওয়া হয়েছে দুটো ম্যাটারে, 126-এও দেওয়া হয়েছে, 163 ব্র্যাকেটে 2-এও দেওয়া হয়েছে। সেটা অবশ্যই ওনাদেরকে মানতে হবে। যদি ওনারা না মানে, তাহলে এইটার বেসিসেও আমরা হাইকোর্ট যাব। তারপর আগে আমরা একটা বেসিক প্রোটেকশন নিয়েছি, কারণ অন্য বিষয় নিয়েও ম্যাডামের লাইফ থ্রেট আছে। অন্য বিষয় লাইক যেটা আপনাকে বললাম প্রথমে, যে মৌলবী রিলেটেড ইস্যু, যেগুলো মৌলবীদের বিরুদ্ধে উনি কথা বলেন, ঠিক অ্যাকচুয়াল যেটা সুন্নাত, যেটা হাদিস, যেগুলো আপনার কোরআনের মধ্যে লেখা আছে বা বলা আছে, সেগুলোকেই ম্যাডাম বলার চেষ্টা করেন। ম্যাডাম কিন্তু 5 বার করে নামাজ পড়েন, কোরআনের ব্যাপারে ওনার যথেষ্ট ভালো নলেজ আছে, যেটা আমি চোখের সামনে দেখেছি। এবার যদি ওইগুলোকে উনি বার করে আনার চেষ্টা করে সবার সামনে, তাতে এই মৌলবীদের প্রচুর আপত্তি। আরেকটা জিনিস হচ্ছে, মহিলাদেরকে দমিয়ে রাখার যথেষ্ট চেষ্টা হয়, সেটা আমরাও চোখের সামনে দেখতে পাই। অতি অবশ্যই ম্যাডাম নিজেও সেটা দেখতে পেয়েছেন, যার দরুন উনি মহিলাদের সুরক্ষার জন্য, প্রোটেকশনের জন্য একটা কমিউনিটি নিজে তৈরি করে রেখেছেন, মুসলিম ওমেন প্রোটেকশন গ্রুপ বলে। ওটার সাথে ম্যাডাম ডিরেক্টলি কানেক্টেড। তো অবশ্যই মহিলাদেরকে যাতে দমন না করা হয়, মহিলাদেরকে যাতে পুরোপুরি তারা ইকুয়াল থাকে মানে মেনের সাথে, লাইক ইন আওয়ার হিন্দু কেসেস অ্যাজ ওয়েল। তো ম্যাডাম ওটার জন্যই হার্ডওয়ার্ক করছেন আরো বেশি, বাট সেটাকে আটকানোর জন্য এনারা এইভাবে প্রোপাগান্ডা দিয়ে অনেক মুসলিমদের মনটাকে বিষিয়ে দিচ্ছে ওনার বিরুদ্ধে। অনেকে আবার এটাও বলছে যে উনি মুসলিমই না, উনি হিন্দু, বাট অ্যাকচুয়ালি এটা পুরোপুরি ভুল। কারণ আমি নিজেও ব্যক্তিগতভাবে কিছু মৌলবীদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। যেমন একজন মৌলবী একটা জায়গায় ক্লেম করছেন, ডিরেক্টলি ক্লেম করছে না, বাট ক্লেম করছে যে নাজিয়া ম্যাডামের 3 জনের সাথে বিয়ে হয়েছে। মানে নাজিয়া ম্যাডামের 3 জনের সাথে বিয়ে হয়েছে, তার নাকি ওনার কাছে রেজিস্ট্রেশন সার্টিফিকেটও আছে। আমি নিজে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি ওনাকে, যে আপনার কাছে যদি সেরকম থাকে তাহলে আপনি আমাকে জানান 3 জন কে আছে, তাহলে ম্যাডাম ওনার কাছ থেকে মেইনটেনেন্স চাইবে। তো এইরকম একটা প্রোপাগান্ডা এখন তৈরি হচ্ছে। এইটা কি মানে এই প্রচারটা পুরো মিথ্যে বলছেন? এই প্রচারটাও পুরো মিথ্যে, অ্যাকর্ডিং টু হোয়াট আই রিসিভড ইনস্ট্রাকশন ফ্রম মাই ক্লায়েন্ট। ওকে, কারণ এইরকম লিগ্যাল নোটিশ আমি পাঠিয়েছি। তো এইরকম মৌলবী একজন, তারা কি কোনো রিপ্লাই দিয়েছেন? কোনো রিপ্লাই পাইনি, কোনো রিপ্লাই পাইনি। প্লিজ, ইভেন আমরা উত্তরপ্রদেশ যে নয়ডায় ওই ব্যক্তি থাকে, ওই মৌলবী থাকেন, ওনার অ্যাড্রেসের যে পুলিশ স্টেশন, ওখানেও আমরা পাঠিয়েছি, বাট এখন অব্দি পুলিশের তরফ থেকে আমরা কোনো সদুত্তর। এক সেকেন্ড, তার মানে এই থ্রেটটা শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে না, অল ওভার ইন্ডিয়া থেকে ওনার কাছে আসছে। কিছু ক্ষেত্রে বাইরে থেকেও আসে, সেগুলো এখন আমরা হোল্ড টাচ করিনি। ম্যাডাম ওই টুইটার অ্যাকাউন্টগুলোকে ব্লক করে দেয়, এক্স হ্যান্ডেলগুলোকে ব্লক করে দেন। কিন্তু বেসিক্যালি হচ্ছে যে অল ওভার ইন্ডিয়া থেকে আসে। বেসিক্যালি উনি যেহেতু ন্যাশনাল স্পোক্স পার্সন, উনি ন্যাশনাল টিভি ডিবেটে যায়, ওখানে ওনার সাথে অনেক সময় মৌলবীদের সাথে প্রচুর ঝামেলা লেগে যায়, সংঘাত লাগে। সংঘাতগুলো লাগার দরুন এই প্রবলেমগুলো আরো বেশি দেখা যায়। তো ওটা একটা ইস্যু।
বাট তার সাথে সাথে এই ইস্যুটাও মাথাচাড়া দিয়ে উঠছে, আর আমরা জানিও না যে আজকের পর কি হবে। আশা করছি গিরিশ পার্কে যেখানে ওনার অফিসে, যেখানকার পুলিশ স্টেশনকে পুলিশের ওসিকে ডিরেকশন দেওয়া হয়েছে, উনি ওই অর্ডার অনুযায়ী কাজ করবেন। না হলে আমাদেরকে এই পুলিশের বিরুদ্ধে ডিরেক্টলি হাইকোর্টেই যেতে হবে। আর পুরোনো যে মামলাটা হাইকোর্টের প্রোটেকশনের জন্য, ওভারঅল প্রোটেকশনের জন্য হয়ে আছে, যেটা কথা ম্যাডাম গতকাল বঙ্গ নিউজেও বলেছেন, সেই বিষয়টাও আমরা তখন ধরে তুলবো আরো বেশি। এইটার সাথে দুটোকে অ্যাটাচ করে আমরা একটা মামলা করব। না, তাহলে যেটা এখন হচ্ছে যে আজকের মিটিংটা হওয়ার পরে কি দাঁড়ায় সেটা দেখি আপনারা সিদ্ধান্ত নেব। ইভেন তার সাথে সাথে যে এলাকাটায় হচ্ছে বেনিয়াপুকুর পুলিশ স্টেশনের আন্ডারে, বেনিয়াপুকুর পুলিশ স্টেশনকেও আমরা একটা ইমেল পাঠিয়ে রেখেছি যে আপনাদের নাকের ডগায় এরকম মিটিং হয় কিভাবে, আর আপনারা কিছু করছেন না তার বিনিময়। এখানে তো আইনকে ডিরেক্টলি নিজের হাতে তলা তুলে নিচ্ছে। তো স্পেসিফিক ওদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে, অ্যাডভাইজারি মিটিং against the use of derogatory language against Prophet Muhammad, স্পেসিফিক করে লেখা আছে। তো মিটিংটা তো নিশ্চয়ই শুধু খাওয়া দাওয়া হবে না, মিটিংটা বেসিক্যালি করা হবে হচ্ছে ওনার কি পানিশমেন্ট সেটা দেখার জন্য। আমরা প্রিভিয়াসলি দেখেছি যে নূপুর শর্মাকে সাপোর্ট করার জন্য একটা ব্যক্তির গলা কেটে দেওয়া হয়েছে, আর সেই গলা কেটে দেওয়ার পর সেই তিনজনও সেটাকে আবার ফেসবুকে হোক বা সোশ্যাল মিডিয়ায় পুরো লাইভ দেখাচ্ছে। এটা তো ভয়ঙ্কর পরিণতি। তো এই পরিণতি ম্যাডামের যে হবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো যার জন্য আমরা প্রোটেকশনের জন্য প্রেয়ার করছি ফ্রম ডিফারেন্ট পুলিশ স্টেশন। ইভেন গার্ডেন রিচ পুলিশ স্টেশন যেখানে মামলা হয়েছে, সেখানে ম্যাডামের পক্ষে যাওয়া ইম্পসিবল। ঢুকতে গেলেই ওনাকে হয়তো মেরেই ফেলবে, 200-300 জন চলে আসবে গার্ডেন রিচ যেমন এরিয়া ওটা। তো সেই জন্য আমরা ডিসি পোর্টের কাছে একটা প্রেয়ার করেছি যে কমপ্লায়েন্সের কথা বলছে নোটিশটা, ওটা ডিসি পোর্টেই গিয়ে আমরা করবো। সেটা এখন থেকে কোনো রিপ্লাই পাইনি, বাট একটা ফোন এসছিল ফ্রম দ্য আইইউ। তো ওনার সাথে কথা বলে আমরা এই বিষয়টা নিয়ে আরো এগোবো যে গার্ডেন রিচে যে মামলাটা হয়েছে সেখানে আমরা কি করব ফার্দার। মানে আপনারা সম্পূর্ণ আইনগতভাবে ওনাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে কিছু মানুষ হাতে আইন তুলে নিচ্ছে বলে আপনি অভিযোগ করছেন। এটা ব্যক্তিগতভাবে আমি অভিযোগ করছি, এটা কিন্তু আমি নাজিয়া ম্যাডামের শুধু হয়ে বলছি না, কারণ আমি একটা ব্যক্তি হিসেবে দেখছি জিনিসটা, যে তারা ডিসাইড করবে কি পানিশমেন্ট দেবে। আপনি একজন ব্যক্তি মানে তো আপনি ক্যালকাটা হাইকোর্টের একজন অ্যাডভোকেট হিসেবে কথাটা বলছি, মানে স্পেসিফিক করে ওখানে প্যাম্পলেটের মধ্যে লিখে দিচ্ছে যে কি পানিশমেন্ট দেওয়া হবে তারা ডিসাইড করবে। মানে স্বাধীন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতবর্ষে এরকম করা যায় দেখছেন? মানে করা যায় না অবশ্যই, বাট দেখছি যে হচ্ছে, আর সেটাকে পুলিশটা তাদেরকে আটকানোর মধ্যে তাদেরকে পুলিশ আরো বেশি সাপোর্ট করছে, দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা। আচ্ছা, একটা কথা বলুন, ওনারা যে অভিযোগ করছেন ওনাদের কাছে কি এরকম কোনো ডকুমেন্ট আপনাদের কাছে পাঠিয়েছে বা নাজিয়া ম্যাডামকে দেখানো হয়েছে? আমি অনেকবার পার্সোনালি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। প্রত্যেকটা লিগ্যাল নোটিশের মধ্যে আমি কিন্তু এটা লিখে দিয়েছি, মানে ম্যাডামও আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে, আমি ব্যক্তিগতভাবেও সেটার সাথে লিখেছি যে আপনাদের যদি মনে হয় যে ম্যাডাম ডিফেম করেছেন বা যেরকম আমরা বলি ব্লাসফেমি করেছেন, তাহলে আপনি পার্টিকুলারলি ওই ভিডিওটায় কোনখানটায় কথাটা উনি বলেছেন সেটা আপনি পাঠান। কোনো জায়গায় কোনো রিপ্লাইতে এখন অব্দি একটা রিপ্লাই আমার কাছে আসেনি, কোনো এভিডেন্স আছে কিচ্ছু জানি না। শুধু একটা কমপ্লেন, যেটা কথা আমি বললাম গার্ডেন রিচ পুলিশ স্টেশনে, যেটা এখন আমি কেস নাম্বার কিছু বলতে চাই না, বাট আমার জানা আছে। তো ওই কমপ্লেনটার মধ্যে একটা ভিডিওর কথা উল্লেখ আছে, ভিডিওটা কমপ্লেনের মধ্যে নেই, শুধু একটা লিঙ্ক দেওয়া, লিঙ্ক যেই আমি ক্লিক করছি লিঙ্কে কিছু দেখা যাচ্ছে না। তার মানে দাঁড়াচ্ছে টিল নাও ইউ হ্যাভেন্ট রিসিভড এনি ফর্ম অফ এভিডেন্স রিগার্ডিং হার কন্ট্রোভার্সিয়াল রিমার্ক অন প্রফেট মোহাম্মদ। এক্স্যাক্টলি। নূপুর শর্মার সাথে এটা কিন্তু আলাদা করা যায়, কারণ নূপুর শর্মার ক্ষেত্রে ভিডিওটা স্পেসিফিক করে দেখা গেছে যে উনি এক্স্যাক্টলি কি বলেছেন, সত্যি মিথ্যের মধ্যে যাচ্ছি না। উনি যেটা বলেছেন সেটা অবশ্যই অনেক মুসলিম ব্যক্তিদেরকে আঘাত করেছে, তাই ওই জিনিসটা ওরকম হচ্ছে। বাট ম্যাডামের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে কিছু দেখিনি, আমি শুধু কোটেশন গুলো লেখাগুলো দেখেছি। যেমন একটা ওনারা ইউজ করছে, মোহাম্মদ কি দোকান, মোহাম্মদ সুয়ার কি দোকান, এরকম একটা কথা ওনারা বলছেন, মোহাম্মদ সুয়ার কি দোকান, এই কথাটা ওনারা স্পেসিফাই করে কমপ্লেন্টের মধ্যে লিখেছে। বাট উনি মুখে বলছেন কথাটা আমি কিন্তু দেখিনি, আর ওনারাও কিন্তু এভিডেন্স দিতে পারেনি। ওই কমপ্লেন্টের মধ্যে যেটা লেখা আছে আমি জাস্ট সেটাই বলছি। এই মিটিং এর ব্যাপারে ম্যাডাম আমাকে ব্যক্তিগতভাবে বললেন হচ্ছে গত পরশুদিন রাত্রিবেলা উনি গাড়ি করে যাচ্ছিলেন, রাস্তার মধ্যে কিছু লোক এসে ওনাকে ওটা হাতে ধরিয়ে দিচ্ছে প্যাম্পলেট গুলো। মানে লোকেদের মধ্যে কতটা ওনার প্রতি আক্রোশ সেটা বোঝা যাচ্ছে, কতভাবে ওনাকে মিসইন্টারপ্রেট করা হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে। তখন আমি রাত্রিবেলা 12টার সময় পুলিশের কাছে, 12টা না হলে অ্যাটলিস্ট 11টার সময় পুলিশের কাছে আমি ওই চিঠিটা পাঠাই, ওসি গিরিশ পার্ক, ওসি বেনিয়াপুকুর, তার সাথে সাথে হচ্ছে ডিসি সেন্ট্রাল আর সিপির কাছে, যে ওনার ইমিডিয়েট প্রোটেকশনের প্রয়োজন, আর এই যে মিটিংটা হচ্ছে এটা কিন্তু পুরোপুরি ইলিগাল, এটাকে যেন আটকে দেওয়া হয়। কিন্তু আমরা কোনো উত্তর পাইনি, কিছু পাইনি, যার জন্য কোর্টের কাছে আমরা গতকাল গিয়ে কোর্টের মানে লোয়ার কোর্টের মারফতে আমরা অর্ডার পেলাম লন্ডন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের থেকে। আর সেখানে আমরা এই যে প্যাম্পলেটটা সেটাকে অ্যাটাচ করেছি পিটিশনে, তার সাথে সাথে এই যে ইমেলটা পাঠিয়েছিলাম সেই ইমেলটাকে অ্যাটাচ করেছি, যেখানে প্রমাণিত হচ্ছে যে পুলিশ কিন্তু কোনো অ্যাকশন নেয়নি, নাহলে আমাদেরকে এই মামলাগুলো করতে হতো না। মাঝখানে কিছুদিন বিষয়টা একটু বন্ধ হয়েছিল,
বাট আবার এটা কি অনেক দিন ধরে চলছে? এটা অগস্ট মাসের শুরু থেকে স্টার্ট হয়েছে, যখন প্রথম আমি জানতে পারি। এর মধ্যে একজন বিখ্যাত ক্রিকেট ওয়ার্ল্ড কাপ উইনিং বলবো কি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিল ইন্ডিয়ার, ওনার নাম হচ্ছে শিবম দুবে। ওনার ওয়াইফের নাম আপনি জানবেন হয়তো আঞ্জুম খান বলে। এই আঞ্জুম খান ম্যাডাম কিন্তু ব্যক্তিগতভাবে আমার ক্লায়েন্টের নামে কিন্তু টুইটারে উল্টোপাল্টা জিনিস লিখেছিলেন, গুস্তাকে রসুল। আর গুস্তাকে রসুল কি একই সাজা, তারপর আর ওয়ার্ডটা ইউজ করলাম না, কি হয় সেটা উনি ডিরেক্টলি ওনার নামের নিচে বয়কট বলে লিখে রেখেছিলেন। তারপর আমি ওনার নামের আঞ্জুম খানের কোনো অ্যাড্রেস পাইনি, শিবম দুবেরও কোনো অ্যাড্রেস পাইনি, আমি ডিরেক্টলি বিসিসিআই এর কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়ে দিয়েছি। থ্রু বিসিসিআই চ্যানেলে আঞ্জুম খান ওর ব্যাপারটা জানতে পেরেছেন, তারপর থেকে আঞ্জুম খানের আর কোনো পোস্ট আমরা দেখতে পাচ্ছি না। তো এরকম ভাবে কিছু নিউজ চ্যানেলকেও আমরা, ইউটিউব চ্যানেলকেও আমরা পাঠিয়েছি, ইউটিউব চ্যানেলে কোনো অ্যাড্রেস পাচ্ছেন, ইউটিউব চ্যানেলে কমেন্টের মধ্যে আমি লিখে পাঠাচ্ছি, এমন অবস্থা। তারপর সেই ইউটিউব চ্যানেলগুলো কোনো প্রোপাগান্ডা করছে না। কিছু কিছু জায়গায় আমরা খবর পাচ্ছি যে হাওড়াতে গিয়ে কোনো এফআইআর হয়েছে ওনার নামে, এফআইআর কি নাম্বার টাম্বার কিছু জানি না। তারপরে মাঝখানে কিছুদিন 15 দিন মতন বন্ধ ছিল, আবার এই প্যাম্পলেট দিয়ে জিনিসটা আবার শুরু হলো। তো আমরা যখন লিগ্যাল নোটিশ পাঠাচ্ছিলাম অ্যাটলিস্ট রিপ্লাই আসছিল না, কিন্তু জিনিসগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু আবার তখন অন্য জায়গা থেকে জিনিসটা হচ্ছে, রক্তবীজের মতন ওনারা জন্মে যাচ্ছে অন্য জায়গা থেকে, এই ব্যক্তি না করলে অন্য ব্যক্তি করছে। সেটা গিয়ে আলটিমেটলি এই ভয়ঙ্কর একটা পরিণতিতে যেতে পারে, যেটা থ্রু দিস মিটিং, এই মিটিংটা পুলিশও কিছু করতে আটকাচ্ছে না, শান্তিপূর্ণ মিটিং যেটা আমাদের অভয়ার সিস্টারের জন্য করা হচ্ছে সেটাকে আটকাচ্ছে পুলিশ, কিরকম ভাবে আমরা সবাই দেখেছি। কিন্তু এইখানে এরকম একটা ভয়ঙ্কর চোখে যেমন দেখা যাচ্ছে যে তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তারাই নিদান দেবে যে কি করা হবে নাজিয়া ইলাই খানের বিরুদ্ধে, সেটা স্পষ্ট লেখা আছে, বোঝা যাচ্ছে, বাট সেটার বিরুদ্ধে কিছু করতে পারছে না। তো সবচেয়ে দুঃখের যে পুলিশ কিরকম মানে দ্বিচারিতা করছে। অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার।